কাউকে আমি বিশ্বাস করি না, আমাকেই করি না, বিএনপিকে তো অবশ্যই করি না, তাদের অতীত রেকর্ডের জন্যই করি না। সো আমি মনে করি না। এবং ধরেন যে এখানে আরও একটা আলাপ আছে, বিএনপি যেটা বলতেছে যে নির্বাচনের পরে সংস্কার হবে, আমি বলি যে এইটা আর একটা প্রতারণা, আর একটা গ্রাউন্ড তৈরি করা হচ্ছে এখানে আপনার সংস্কার না করার জন্য। রাষ্ট্র সংস্কার আন্দোলন করছেন দীর্ঘদিন থেকে, আমরা দেখছি মাঠে ময়দানে আপনি, হাসনাত কাইম ভাই, আরও অনেকেই, আপনাদের সঙ্গে অনেকেই যুক্ত ছিল এবং ফ্যাসিবাদের সময়ে আপনারা যে জেল জুলুম খেটেছেন আমরা দেখেছি। তো আমার প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন করছেন এবং বিএনপির ৩১ দফার মধ্যেও আপনাদের ভূমিকা ছিল, সেটাও আমরা দেখেছি। এখন যে অন্তর্বর্তী সরকার আসছে, ওনারা কি রাষ্ট্র সংস্কার করতে পারবে বা নির্বাচন আগে না সংস্কার আগে, এ বিষয়ে যদি একটু পরিষ্কার করতেন। জি, এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাপ আসলে এই সময় এইটা, এবং সবচেয়ে ধরেন যে মানে যেটাকে সবচেয়ে কম বলা হচ্ছে, সামনে আনা হচ্ছে বা সামনে না আনার চেষ্টা করা হচ্ছে সবচেয়ে বেশি, সেটা আসলে এই সংস্কারের আলাপটা। আপনি দেখবেন যে এখন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপনার বিতর্ক উস্কে দেওয়া হয় যে কাকে মনে করেন যে মাস্টার মাইন্ড, কার কি ভূমিকা, মানে আপনার ধরেন যে সিপিবির উপর হামলা হবে, আপনার ওইখানে জিয়াফত হবে, মানে আপনার মনে করেন যে কোনটা হচ্ছে নাস্তিকতা, মানে দুনিয়ার সব আলাপে সারা দেশ আসলে আপনার সারাক্ষণ ব্যস্ত। একটাই আলাপ নাই, সেটা হচ্ছে সংস্কারটা আমরা কিভাবে করব এবং কিভাবে আসলে এটা সবচেয়ে মানে সাস্টেইনেবল হবে, এটা আসলে মানুষের পক্ষে থাকবে কিভাবে, এই আলাপটা কিন্তু সবচেয়ে কম। জাতীয় নাগরিক পার্টির ধরেন যে অনেক সমালোচনা আমি করতে পারি, কিন্তু তারা এই জায়গাটায় এক ধরনের মানে আপনার পলিটিক্যালি তাদের ঘোষণার মধ্যে অন্তত তারা কতটুকু প্র্যাকটিস করতেছেন না সেটা অন্য কথা, কিন্তু তাদের ঘোষণার মধ্যে কিন্তু গণপরিষদের কথাটা আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ। সরকারের ধরেন যে আমি সকাল বিকাল সমালোচনা করি, সরকারের নিয়ে সমালোচনা করার মনে করেন যে কোনো শেষ নাই। এই সরকারের মতো অথর্ব, আপনার ব্যর্থ, আপনার অযোগ্য সরকার আরেকটা হইতে পারে না। আমরা সব কথা বলতে পারি, কিন্তু দিন শেষে আমি ধরেন যে একটা সিনসিয়ারিটি তাদের মধ্যে দেখি যে তারা আসলে সংস্কারের বিষয়টাকে নিয়ে আস্তে আস্তে গোছায় যাচ্ছেন এবং খুব কৌশলীভাবেই যাচ্ছেন। যেমন মানে প্রফেসর ইউনূস, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা আমাদের, তিনি কিন্তু বলছেন যে আপনারা যে দলগুলো ধরেন যে যারা সংস্কার চাইবেন না বা এটা মানে আপনারা কি বলবেন না বলবেন সেটা কিন্তু আমরা ওয়েবসাইটে দিয়ে দিব। তার মানে হচ্ছে যদি সংস্কার না হয় সেটার দায় কিন্তু কার, এটা কিন্তু বাংলাদেশের জনগণের সামনে তারা তুলে ধরবেন। সো এইটা একটা খুব ভালো কথা। আমি বলবো যে সরকারেরও আসলে কোথাও কোথাও দায় আছে। যেমন ধরেন যে 7 মাস হইতে চললো, এখন পর্যন্ত আমাদের ঐক্য কমিশনের মাত্র একটা মিটিং হয়েছে। পুরো সরকারের সঙ্গে আমাদের পার্টিগুলোর মিটিং হয়তো 2-3টা হয়েছে। মানে এইটা তো আসলে কাম্য না। তো এই ইনফরমেশনটাও মানে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে যেমন জবাবদিহি করতে হবে, সরকারকেও জবাবদিহি করতে হবে। সরকারকে আসলে সংস্কারের পথে আপনার সবচেয়ে সোচ্চার, সবচেয়ে আপনার অ্যাটেন্টিভ, ইফিশিয়েন্ট ছিলেন কি না, এই জিনিসটাও কিন্তু রেকর্ডেড থাকা দরকার আছে। সো ডক্টর ইউনূস সাহেবের সেই কথার জন্য আমি তাকে সাধুবাদ জানাই এবং সাথে এই অনুরোধটা করি যে আপনাদের স্টেপগুলোও যেন আসলে সেখানটায় রেকর্ডেড থাকে। এটা হচ্ছে আমার প্রথম আলাপ। দ্বিতীয় আলাপ হচ্ছে যে আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনের তো মূল এজেন্ডাই হচ্ছে ধরেন যে সংস্কার। আমরা মনেই করি যে আপনার এখানে একটা পার্টির বদলে আরেকটা পার্টিকে যদি আমি বসাই, তাতে আমাদের কারো কোনো ভাগ্যের পরিবর্তন হবে না। শুধুমাত্র ধরেন যে কে লুটপাট করবে, কে ভাগা নিবে, কে তোলা খাবে, এইসবে আসলে মানুষের ফেস চেঞ্জ হবে, রাষ্ট্রের কোনো গুণগত পরিবর্তন হবে না, জনগণের ভাগ্যের তো উন্নতি হওয়ার কোনো বালাই নেই। আমরা ধরেন যে 16 সালে রাষ্ট্রচিন্তা বলে আমাদের প্রথম যে সংগঠনটা করি, এর আগে ধরেন যে 13 সালে আমাদের গণতান্ত্রিক আপনার সংবিধান পর্যালোচনা বলে একটা ধরেন যে আমাদের একটা পাবলিকেশন আছে, বা বাংলাদেশের সংবিধানের পর্যালোচনা বলে একটা পাবলিকেশন আমাদের আছে, যেটা আমরা মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট বাংলাদেশের জন্য, বাংলাদেশের পলিটিক্সের জন্য। 16 সালে আমরা রাষ্ট্রচিন্তা করে রাষ্ট্রচিন্তার জার্নাল বের করি এবং সেখানে আমরা এই সংস্কারের আলাপগুলো নিয়ে এগুলো নিয়ে কথা বলছিলাম। 18 সালে আমরা রাষ্ট্রচিন্তা থেকে একটা সুনির্দিষ্ট 7 দফা প্রস্তাব দিই। আমরা বলি যে ওই যে কথাটা বললাম যে রাষ্ট্রের যদি আপনি গুণগত পরিবর্তন চান, তাহলে আপনাকে এরকম ধরেন যে আপনার অর্থনীতিতে
এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। আপনার বিচার বিভাগে ধরেন যে এই জিনিসগুলো রাখা চলবে না, কিংবা ধরেন যে আপনার প্রশাসন, পুলিশ, আপনার এই যে সংসদের যে ক্ষমতা কাঠামো, স্থানীয় সরকার, মৌলিক অধিকারের বিষয়গুলো আসলে কীভাবে থাকবে, এই কথাগুলো ধরেন যে আমরা 18 সালে প্রথম 7 দফা প্রস্তাবে আনি। তারপরে আমাদের উপর খুব 18 সাল থেকে আমাদের উপর নির্যাতন, জুলুম এগুলো অনেক বেড়ে যাওয়া শুরু করে। আমাদেরকে বিভিন্ন জায়গায় ধরেন যে মারধর করা, হামলা করা। 20 সালে তো ধরেন যে আমাকে গুম করা হয় এবং ব্যবসায়িকভাবে আমাদেরকে বেশ কোণঠাসা করা হয়। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার কোম্পানিকে ধরেন যে এক ধরনের আনঅফিশিয়ালি ব্ল্যাকলিস্ট করা হয় 18 সালে। এবং 20 সালে তো গুমই হলাম। তারপরে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিল। তারপরে ধরেন যে 21 সালে আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনের ঘোষণা করি, এবং তখন ছিল করোনার খুব একটা কঠিন সময়, সেই জন্য তখন আমাদের পক্ষে সেরকমভাবে ধরেন যে পাবলিক প্রোগ্রাম করার সুযোগ ছিল না। আমরা 22 সালে যখন একটুখানি করোনা স্তিমিত হলো, 7ই জানুয়ারি ছিল সেই তারিখটা, আমার মনে আছে, আমার যতদূর মনে পড়ে আর কি। সেই 7ই জানুয়ারিতে আমরা তখন আপনার রাষ্ট্র সংস্কারের 7 দফা প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরি রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে। এরপরে তো আমরা ধরেন যে 22 সালে আমরা গণতন্ত্র মঞ্চ করলাম। তারপরে আমরা বিএনপির সঙ্গে একটা আন্দোলনে গেলাম। গণতন্ত্র মঞ্চ, যেটা আপনি বললেন যে গণতন্ত্র মঞ্চ যে সংস্কার প্রস্তাবটা নেয়, তারা মানে আমাদের টারই একটা মনে করেন যে ভার্সন বা আমাদের রাজনীতিটা তারা আসলে গ্রহণ করেন। এই রাজনীতি নিয়ে অনেকেই কথা বলছেন এর আগে বিভিন্ন সময়, স্বাধীনতার পর থেকে ধরেন যে রাষ্ট্র সংস্কারের কথা, সংবিধান সংস্কারের কথা কিন্তু বলা হচ্ছে, কিন্তু এটাই যে মূল রাজনীতি হবে এটা আমরা প্রথম দাবি করি। এবং গণতন্ত্র মঞ্চকে অনেক অনেক ধন্যবাদ যে তারা আসলে এটাতে একমত হন। এবং এরপরে অবশ্যই বিএনপিকে বিশেষভাবে ধন্যবাদ দিতে হবে যে বিএনপির কারণে আসলে সংস্কার শব্দটা সারা দেশে একেবারে ইউনিয়ন পর্যায়ে তারা ধরেন যে এটা নিয়ে কর্মশালা করছেন। সো এই জন্য তাদের মাধ্যমেই আসলে এই শব্দটা সারা দেশে ছড়াইছে। আমাদের দলের নাম ছড়ায় নাই, কিন্তু শব্দটা ছড়াইছে, আমাদের রাজনীতিটা ছড়াইছে। এবং সর্বশেষ তো আমরা দেখলাম যে ধরেন যে হাসিনা বিরোধী যে আন্দোলনটা আমরা করছিলাম, আপনার 7 তারিখের ইলেকশনের আগে যে আন্দোলনটা আমরা করছিলাম সরকার পতন বা নির্বাচনের বিরুদ্ধে, সেখানে ধরেন যে আমাদের ইয়েটা ছিল হচ্ছে সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন। হ্যাঁ, একটা কথায় আমাদের পুরো কথাটা ছিল, মানে আমরা সেখানে রাষ্ট্র সংস্কারের কথাটা, ব্যবস্থা বদলের কথাটা ছিল। এই গণ অভ্যুত্থানেও কিন্তু আমাদের ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদ যে রাষ্ট্র কাঠামোর যে ব্যবস্থাটা, সেটাকে পরিবর্তনের কথা, মানে রাষ্ট্র সংস্কারের কথাটা ধরেন যে আরও জোরালোভাবে আসছে। এখন ধরেন যে রিকশালা সব জায়গায় সবাই আসলে রাষ্ট্র সংস্কার শব্দটা অন্তত জানে। সো এইটা আসলে এই গণ অভ্যুত্থানের মনে করেন যে একটা মানে আপনার আইকন যদি আপনি বলেন যে রাষ্ট্র সংস্কার করা। কিন্তু আমরা কি দেখছি এখন পর্যন্ত ধরেন যে যেটা বললাম যে সরকার 7 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত এখানে কিন্তু উল্লেখযোগ্য কোনো আসলে অগ্রগতি নাই। অনেক সীমাবদ্ধতা আছে সরকারের, আমি যেটা আগেও বললাম, বারবারই বলি, ধরেন যে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র আছে। আমাদের ভেতরের বিভিন্ন পাড়া থেকে, বিভিন্ন দল থেকে আমাদেরকে ধরেন যে মাঝে মাঝে হুমকি দেওয়া হয় যে সংস্কারের কথা বলবেন না, কিংবা ধরেন যে বলা হয় যে আপনার কি বলে জানি মানে শেখ হাসিনার কি বলে মানে অনেকগুলো কথা, অনেকগুলো হুমকি ধামকির ব্যাপার কিন্তু আমাদের আসছে। এবং এই জিনিসগুলো ওভারঅল যে রাষ্ট্র সংস্কারের যে আলাপটা, এটাকে মনে করেন পিছাই দিচ্ছে। আমরা ক্রমেই আমরা আসলে আতঙ্কিত হচ্ছি যে নির্বাচনটা কি আসলে হবে কি না, কবে হবে। কেউ বলছে যে নির্বাচন ধরেন যে 29 সালের আগে সম্ভব না, এরকম অনেক কথা। ইভেন ধরেন যে আরেকটা কথা বলা হইলো যে আপনার মানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম যে এখানে আসলে নিকট ভবিষ্যতে হয়তো নির্বাচন সম্ভব না। এবং আমার কাছে এখানে একটুখানি বলে রাখি, আমার কাছে মনে হচ্ছে যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি হচ্ছে না, এটা একটা কারণ হচ্ছে যে আসলে নির্বাচনটাকে সঠিক সময় না করার একটা পরিকল্পনার অংশ হইতে পারে বলে আমার কাছে অন্তত মনে হয়। তাহলে হচ্ছে যে আমরা এখন পর্যন্ত আমরা বিশ্বাস করতে যাই যে ছাত্ররা গণপরিষদের আলাপে তারা সোচ্চার থাকবে, এই জায়গাটায় তারা কোনো ছাড় দিবে না। রাষ্ট্র সংস্কারের আলাপে ছাত্ররা এবং সরকার, মানে নতুন জাতীয় নাগরিক পার্টি সরকার যে বলছে, যতই স্লো হোক, যতই আমার প্রশ্ন থাকুক, তারা এই জায়গাটাতে কোনো ছাড় দিবেন না। যেরকম তারা বলছেন যে দলের জন্য এটা হবে না, তার কথা সবার ভূমিকাটা রেকর্ডেড থাকবে, তাদের নিজেদের ভূমিকাটাও আমি চাই যে রেকর্ডেড থাকুক, তারা এইখানটায় আগাবেন। আর আমি যে জিনিসটা মনে করি যে এখন আসলে জিনিসটা ক্রমেই মানে আমাদের আসলে এই আশাটা
কমে যাচ্ছে যে আসলে কি রাষ্ট্র সংস্কার করা এই সরকারের পক্ষে সম্ভব হবে কিনা। ক্রমেই এই প্রশ্নটা কিন্তু আমাদের মধ্যে আসছে, এই আশঙ্কা, এই আতঙ্কটা কিন্তু আসছে। রাষ্ট্র সংস্কার না করে যদি এইখানে আমাকে যদি ক্ষমতায় দেওয়া হয় নেক্সট টাইম, আমি ধরেন যে 30 বছরের আগে ক্ষমতায় ছাড়বো না। এই ব্যবস্থা যদি থাকে যেখানে ধরেন যে অবারিত লুটপাট জুলুমের একেবারে অফুরন্ত সুযোগ, জবাবদিহি নাই, কাউকে আপনি কোনো মানে জবাব দিতে হবে না যে কেন আমি এরকম লুট করছি, কেন আমি 5 টাকার জিনিস মনে করেন 5 লাখ টাকা দিয়ে কিনছি বা কিনি নাই, কোনো ধরনের জবাবদিহি করতে হবে না। এরকম ব্যবস্থায় কাউকে আমি বিশ্বাস করি না, আমাকেই করি না, বিএনপিকে তো অবশ্যই করি না, তাদের অতীত রেকর্ডের জন্যই করি না। সো আমি মনে করি না। এবং ধরেন যে এখানে আরও একটা আলাপ আছে, বিএনপি যেটা বলতেছে যে নির্বাচনের পরে সংস্কার হবে, আমি বলি যে এইটা আর একটা প্রতারণা, আর একটা গ্রাউন্ড তৈরি করা হচ্ছে এখানে আপনার সংস্কার না করার জন্য। কোনো দল, প্রথমত কোনো দল, যে দলের আপনার যারা ধরেন যে শপথ নিচ্ছে যে সংবিধান অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করবে, তারা সংবিধানের সংস্কার করতে পারে না। সংবিধানের ধরেন যে ছোটোখাটো সংশোধনী বড়জোর তারা করতে পারে, এবং এই সংশোধনীটাও দেখা যায় যে বিচার বিভাগের এখতিয়ার থাকে। change tv.press এক ফোঁটা হলুদ নেই।